সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যখন এইচটিএমএল অধ্যায়টি করব তাহলে আমাদেরকে আগে জানতে হবে যে এইচটিএমএলটা আমাদের কেন শেখা প্রয়োজন, তাই না? আমরা জেনেছি কেন গুরুত্বপূর্ণ, এখন আমাদেরকে জানতে হবে এইচটিএমএলটা আমাদের কেন শেখা প্রয়োজন। এখন দেখো, আমাদের যে এইচটিএমএল এটা আমাদের অধ্যায়তে কেন রাখা হয়েছে? আমাদের অধ্যায়তে এইচটিএমএলটা এই জন্য রাখা হয়েছে আমাদের বইয়ে, কারণ হচ্ছে দেখো আমরা যে ওয়েবসাইটগুলো দেখি বিভিন্ন, ওই যে সাপোজ যে প্রথম আলো যে ওয়েবসাইটটা আমরা সবাই পরিচিত, মূলত এইচটিএমএলটা তৈরি করা হয়েছে এই জন্যই যে ওয়েবসাইটে যে লেখাগুলো দেখানো হয়েছে এটা কিভাবে প্রদর্শন করা যায়, এটা প্রদর্শন করার জন্য এইচটিএমএলটার উদ্ভাবন হয়েছিল। আমরা এরপরেই জানবো যে এইচটিএমএল ব্যাকগ্রাউন্ডটা কি, মানে কোন প্রেক্ষাপটে এইচটিএমএলটা উদ্ভাবন হয়েছিল বা এইচটিএমএলটা আবিষ্কার হয়েছিল। তাহলে আমরা আগে জানি যে এইচটিএমএলটা আমাদের কেন জানা প্রয়োজন। দেখো, এই যে আমরা ওয়েবসাইট যেগুলো দেখি, প্রথম আলো বলো বা বিভিন্ন ব্লগ বলো বা চ্যানেল 24 বলো, এখানে যে লেখাগুলো থাকে এগুলো মূলত এইচটিএমএল ইউজ করে লেখা থাকে, ঠিক আছে? দেখো, এটা যদি আমরা এর কোডিংটা দেখার চেষ্টা করি, এই দেখো এই এইচটিএমএলটা আছে। সো আমরা যদি এটা ওয়েবসাইটে প্রদর্শন করতে চাই তাহলে আমাদেরকে এইচটিএমএলটা জানতে হবে। এইটা লেখার জন্য, এটা আমাদের জন্য পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে এটা দেখতে পারি, এটার জন্য আমাদের এইচটিএমএলটা শেখা প্রয়োজন। এখন কথা হচ্ছে, তোমরা কি এইচএসসি এর এইচটিএমএল পড়ে কি এগুলো সব লিখতে পারবা? না, তোমাদের এইচএসসি যে এইচটিএমএলটা আছে এটাকে সীমিত পরিসরে শেখানো হয়েছে। এর পরিবর্তিতে তোমরা যারা পরবর্তীতে ওয়েব ডেভেলপমেন্ট করবা তখন তোমরা আরো বিস্তারিত জানতে পারবা। এখন তোমাদের এইচএসসি লেভেলে সীমিত পরিসরে শেখানো হয়েছে যে কিভাবে তোমরা এইচটিএমএল যে ছোট ছোট বিষয় আছে, যেমন ধরো এই যে এই লেখাটা কিভাবে লিখতে হবে, কিংবা এখানে যে প্যারাটা আছে কিভাবে, অর্থাৎ তোমাদের এটার একটা ক্ষুদ্র অংশ তোমাদের এখানে শেখানো হয়েছে। এবং এইটা যেন তোমরা পরবর্তীতে এই বেসিকটা ধরে নিয়ে যেতে পারো, তার জন্যই তোমাদের এই এইচটিএমএল চ্যাপ্টারটা তোমাদের এইচএসসি বইয়ে রাখা হয়েছে। সো আমরা যদি এইচটিএমএলটা ব্যাকগ্রাউন্ডটা সম্বন্ধে জানার চেষ্টা করি যে এইচটিএমএলটা কেন আবিষ্কার হয়েছিল, আমরা প্রয়োজনটা জানলাম যে কেন আমাদের জানা প্রয়োজন। আর আমরা যদি ব্যাকগ্রাউন্ডে যাই তাহলে ব্যাকগ্রাউন্ডে যে নামটা আসে, টিম বার্নার্স-লি। টিম বার্নার্স-লি কে ছিলেন? টিম বার্নার্স-লি ছিলেন এই যে আমাদের CERN একটা পরমাণু গবেষণা কেন্দ্র, এই গবেষণা কেন্দ্রের একজন গবেষক ছিলেন। তোমরা জানো যে গবেষণা কেন্দ্রে গবেষকরা বিভিন্ন ডকুমেন্টগুলো সংরক্ষণ করে রাখে, কারণ অনেক সময় দেখা যায় যে এই ডকুমেন্টগুলো অন্য একটা রিসার্চ সেন্টারে বা তাদের এই ডকুমেন্টটা পাঠানোর প্রয়োজন হয়, ঠিক আছে? যেটা অনেক সময় সাপেক্ষ, দেখা যাচ্ছে এক দেশ থেকে আরেক দেশে হলে সেটা আরো বেশি সময় সাপেক্ষ সেই সময়ের তুলনায়। সেই সময়ে তখন তো আর এখনকার মতো তোমার এত ডিজিটাল ট্রান্সপোর্টেশন সিস্টেমটা ছিল না। তখন তিনি অনুভব করেন যে আমরা যদি এমন একটা সিস্টেম আবিষ্কার করতে পারি বা এমন একটা ওয়েবসাইটের মাধ্যমে কোনো একটা সিস্টেম আসতে পারি, সেখানে কি হবে, বিভিন্ন দেশে যে গবেষকরা আছে তারা সেই ওয়েবসাইট থেকে এই গবেষণাপত্রটা দেখতে পারবে, ঠিক আছে? তাদের ফুল গবেষণাপত্রটা এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া লাগবে না, কিংবা ডাউনলোড করাও লাগবে না। তারা কি করবে, তাদের ঠিক স্পেসিফিক যেই গবেষণাপত্রটা দেখা প্রয়োজন তারা জাস্ট www. অর্থাৎ ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবে যাবে এবং সেখান থেকে তাদের যেই ডকুমেন্টটা প্রয়োজন সেটা সার্চ করে নিয়ে আসবে। যেমন আমরা বিভিন্ন রকম নিউজ দেখার জন্য কি করি, জাস্ট নিউজটা সার্চ দিই এবং সেটা চলে আসে। এই একই কারণেই এইচটিএমএলটার আবিষ্কার হয়েছিল, ঠিক আছে? এই যে আমরা তোমাদেরকে যে বললাম যে কেন প্রয়োজন ওইটা লেখার জন্য, এই যে এইটা যে লিখতে হবে অর্থাৎ ওয়েবসাইটে প্রেজেন্ট করতে হবে, এটার জন্যই টিম বার্নার্স-লি এই এইচটিএমএলটা উদ্ভাবন করেন, ঠিক আছে? পরবর্তীতে এইচটিএমএল এর পরে CSS বা C++, প্রোগ্রামিং, পাইথন এগুলো আসে, কিন্তু এইচটিএমএল কিন্তু তোমার কোনো কোডিং না, ঠিক আছে? এইচটিএমএল হচ্ছে মূলত একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ। আমরা যে এইচটিএমএলটা করি, এইচটিএমএল হচ্ছে একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ এটা ভাষা। এই যেমন আমি যেমন কথা বলছি, কি আমি কি বলতে চাইছি সেটা প্রকাশ করছি, তাই না? একইভাবে ওই যে আমরা যে ওয়েবসাইটে যেটা দেখালাম, ওয়েবসাইটের ভিতর ওয়েবসাইটটাকে দেখানোর জন্য, ওয়েবসাইটের বিষয়টাকে প্রেজেন্ট করার জন্য একটা ল্যাঙ্গুয়েজ দরকার, অর্থাৎ একটা আউটপুট দরকার। এই আউটপুটটা প্রদর্শনের জন্য যে ল্যাঙ্গুয়েজটা ইউজ করা হয় এটা হলো এইচটিএমএল বা হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। আশা করি তোমরা বুঝতে পারছো যে এইচটিএমএলটা আমাদের কেন শেখা প্রয়োজন এবং এইচটিএমএলটা আবিষ্কারটা কেন হয়েছিল। এখন আমরা এখানে দেখো কিছু বিষয় বলছি যে এইচটিএমএল কথা যখন আমরা বলছি তখন আমাদেরকে জানতে হবে ওয়েবসাইটটা কি, ওয়েব ডিজাইনটা কি। দেখো, এইচটিএমএল হলো হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এখন ওয়েব ব্রাউজারটা কি, আমরা যে www. সার্চ দিয়ে যে বিভিন্ন রকম তথ্যগুলো ইন্টারনেট থেকে দেখি, যেই অ্যাপ্লিকেশনের মাধ্যমে এই ওয়েবসাইটগুলো আমাদের সামনে প্রদর্শন হয়, অর্থাৎ ইন্টারনেটের সংশ্লিষ্ট যে কোনো ডিভাইসে এই তথ্যগুলো দেখা যায়, তাকে বলা হয় ওয়েব ব্রাউজার। যেমন ক্রোম, মোজিলা ফায়ারফক্স। দেখো এখানে কিছু তোমার ওয়েব ব্রাউজার দেওয়া আছে, দেখো এটা হচ্ছে ক্রোম, এটা ফায়ারফক্স, এটা মাইক্রোসফট পেজ, এটা সাফারি, এমন এগুলো হলো ওয়েব ব্রাউজার। তারপর দেখো, তারপরে কি আছে, হাইপার মিডিয়া, হাইপার লিঙ্ক, এগুলো কোনগুলা দেখো। তারপরে আছে আমাদের কি ওয়েব পেজ। এই যে আমরা যে ওয়েবসাইটে ঢুকলাম, এখানে দেখো এই ওয়েবসাইটে ঢোকার পরে এই যে আমাদের যে প্রথম আলো যে মেন ওয়েবসাইট, এখানে দেখো এখানে কিন্তু অনেকগুলো পেজ আছে। পেজ বলতে কি বোঝানো হয়েছে, এখানে একটা তথ্য দেখা যাচ্ছে, যদি আমরা এখানে যাই, এইটাই সাপোজ ক্লিক করলাম,
দেখো আমাদেরকে কিন্তু আরেকটা পেজে নিয়ে চলে আসছে, দেখছো আমরা ছিলাম হচ্ছে এই যে এই পেজে ছিলাম, এই পেজ থেকে আরেকটা পেজে নিয়ে আসছে। এগুলোকে বলা হয় ওয়েব পেজ, অর্থাৎ ওয়েবসাইটে যে তথ্যগুলো থাকে এগুলো যে ভিন্ন ভিন্ন পেজে রাখা হয় এগুলোকে বলা হয় ওয়েব পেজ, মানে অর্থাৎ এক একটি পেজে এক একটি তথ্য রাখা হয়। ঠিক আছে, এরপরে কি আসছে, এরপরে আমাদের আসছে হাইপার টেক্সট। অর্থাৎ এই যে দেখো আমরা যদি তোমাদেরকে হাইপার টেক্সট হাইপার মিডিয়াগুলো এক কথায় বোঝাই, এখানে দেখো এই যে প্রথম হলো যে ওয়েবসাইটটা, এই যে আমরা যে কোনো ওয়েবসাইটে গেলে যে টেক্সটগুলো দেখি এগুলোকে বলা হয় হাইপার টেক্সট। ঠিক আছে, হাইপার টেক্সট অর্থাৎ ইন্টারনেটে দেখো আমরা যদি সংজ্ঞাটা দেখি, সংজ্ঞাটায় আমরা কি বলছি, ওয়েব পেজে প্রদর্শিত লিখিত তথ্য, এটা হলো হাইপার টেক্সট। অর্থাৎ এটা একটা ওয়েবসাইট, ওয়েবসাইটের একটা ওয়েব পেজ, অর্থাৎ যে কোনো ওয়েব পেজে ঢুকলে প্রথম যে পেজটা আমরা পাই এটাকে বলা হয় হোম পেজ। অর্থাৎ যে কোনো ওয়েবসাইটে ঢুকলে প্রথম পেজটাকে বলা হয় হোম পেজ। এখানে যে লিখিত তথ্যগুলো থাকে এগুলোকে বলা হয় হাইপার টেক্সট। আর এখানে যে ছবি থাকে বা যে ভিডিও থাকে যে অডিও থাকে এগুলোকে বলা হয় হাইপার মিডিয়া। ঠিক আছে, এবং এই যে তোমাকে যেটা বললাম যে এখানে দেখো হাইপার লিঙ্ক কোনটা, হাইপার লিঙ্ক হলো এই যে আমরা এখানে দেখো সংজ্ঞাটা কি দিয়েছি হাইপার লিঙ্কের সংজ্ঞা দিয়েছি হচ্ছে ওয়েব পেজে প্রদর্শিত হাইপার টেক্সট বা হাইপার মিডিয়াগুলো যে নেটওয়ার্ক ঠিকানায় খুঁজে পাওয়া যায়। নেটওয়ার্ক ঠিকানায় খুঁজে পাওয়া যায় বলতে দেখো আমরা যখন এখানে আসি, আমরা ওয়েবসাইটে দেখার সময় যদি আমরা সর্বশেষে ক্লিক করি তখন কি হচ্ছে, আমাদের সর্বশেষ নিউজটা চলে আসছে। একইভাবে আমরা যদি 20-এ ক্লিক করলি তাহলে আরেকটা পেজে নিয়ে চলে আসছে। এই যে একটা পেজের সাথে আরেকটা পেজে যে ইন্টারলিঙ্ক করা হয়েছে, সংযোগ স্থাপন করা হয়েছে, এই কাজটা যেটা করে তাকে বলা হয় হাইপার লিঙ্ক। ঠিক আছে, এটা হলো হাইপার লিঙ্কের কাজ। এরপরে আমরা হাইপার লিঙ্ক কিভাবে করতে হয় সেটা শিখবো। এছাড়াও আরো যে বিষয়গুলো আছে, আরো আছে কি আমাদের, এই যে আমরা ওয়েব পেজ সম্বন্ধে বললাম, হাইপার টেক্সটটা বলেছি, হাইপার মিডিয়া বলেছি, হাইপার লিঙ্কটা বলেছি। আর কি আছে দেখো, ওয়েবসাইট, আইপি অ্যাড্রেস। এখন দেখো আমাদের ইন্টারনেটে যেই সংযুক্ত যে ডিভাইসগুলো আছে সেটা তোমার মোবাইল হতে পারে, ল্যাপটপ হতে পারে বা কম্পিউটার হতে পারে, অর্থাৎ ইন্টারনেটে যেগুলো সংযুক্ত থাকে সব কিছুকে আলাদা আলাদাভাবে চেনার জন্য কিছু আইপি নেম থাকে। দেখো তোমরা যখন মোবাইল কিনতে যাও সেখানে একটা সিল মেরে দিয়ে থাকে আইপি অ্যাড্রেস এবং IMEI অ্যাড্রেস। এটা তোমরা যে সেলফোনে ভিডিওতে দেখছো, সেলফোনে যদি অ্যাবাউটে যাও ওখানে এই আইপি অ্যাড্রেসটা পেয়ে যাবা। অর্থাৎ এটা হচ্ছে তোমার লোকেশন ট্র্যাক করার জন্য ইউজ করা হয় এবং তোমার ডিভাইসটাকে আলাদাভাবে আইডেন্টিফিকেশন করার জন্য। আর কি আছে, ডোমেন নেম। এই যে আইপি অ্যাড্রেসটা দেখবো একটা সংখ্যায় থাকে, কিন্তু সংখ্যাটা আমাদের পক্ষে মনে রাখাটা কঠিন। এই সংখ্যাকে যখন কোনো নামে অর্থাৎ অক্ষরের মাধ্যমে প্রকাশ করা হয় তখন তাকে বলা হয় ডোমেন নেম। দেখো এখানে তোমাদেরকে দেখানো হয়েছে যে কোনটা হাইপার টেক্সট, কোনটা হাইপার মিডিয়া, কোনটা হাইপার লিঙ্ক। আচ্ছা এখন দেখো যে স্ট্যাটিক এবং ডাইনামিক ওয়েবসাইট কোনটা, তোমাদের বইয়ে আরেকটা বিষয় আছে স্ট্যাটিক এবং ডাইনামিক ওয়েবসাইট। এখন তোমাদের প্রিভিয়াস যে ভার্সনের বইগুলো ছিল সেখানে আরো বিস্তারিত ছিল, কিন্তু তোমাদের এখনকার সিলেবাসে এটাকে শর্ট করে নিয়ে আসা হয়েছে। এখানে যেটা বলা হয়েছে স্ট্যাটিক ওয়েবসাইট কোনটা, যে ওয়েবসাইটে তুমি জাস্ট তথ্যটা দেখতে পারো। যেমন আমরা যখন কোনো বিভিন্ন নিউজ পেপারের তথ্য দেখতে যাই তখন আমরা কি করি, শুধু তথ্যটাকে দেখতে পারি, আমরা কিন্তু ওখানে তথ্য নতুন করে লিখতে পারি না, অর্থাৎ শুধু আমরা দেখতে পারি। ঠিক আছে, এই জন্য এগুলো বলা হয় স্ট্যাটিক ওয়েবসাইট। অর্থাৎ যে ওয়েবসাইটে যে ক্লায়েন্ট অর্থাৎ যে ওয়েবসাইটটা দেখতে যায় সে শুধু ওটা দেখতে পারে, ওখানে কোনো পরিবর্তন আনতে পারে না, সেটা হলো স্ট্যাটিক ওয়েবসাইট। অর্থাৎ তোমার ইনপুট অনুযায়ী ওখানে কোনো রকম পরিবর্তন আসে না। আর ডাইনামিক ওয়েবসাইট কোনটা, যেটা তোমার ইনপুট অনুযায়ী আউটপুটটা পরিবর্তিত হয়। তুমি যদি google.com-এ যাও, যে তুমি যদি বাংলাদেশ লেখো তাহলে তোমাকে বাংলাদেশের কোনো উইকিপিডিয়া নিয়ে যাবে কিংবা কোনো একটা সোর্স দেখাবে, অর্থাৎ তোমার ইনপুট অনুযায়ী আউটপুটটা পরিবর্তিত হচ্ছে, এটা হলো ডাইনামিক ওয়েবসাইট। এখন তোমরা যদি ইন্টারনেটে দেখো প্রিভিয়াস ভিডিওতে আরো অনেক ব্যাখ্যা আছে, যেটা তোমাদের আপডেট যে সিলেবাসটা রয়েছে SSC 26 বা 27 এখানে এটা নাই, এখন আমরা ওটাকে এক্সক্লুড করছি। সো ওইটা নিয়ে তোমাদের ভাবনার কারণ নাই। তোমাদের যখন অ্যাডমিশন হবে বা SSC এক্সাম হবে অবশ্যই সিলেবাসের ভেতরে যতগুলো আছে তোমাদের NCTB প্রণীত বইয়ে যতটুকু আছে তার ভেতর থেকে এক্সামে আসবে। এখন দেখো সার্ভার এবং ক্লায়েন্ট। সার্ভারটা কি, সার্ভারটা হলো একটা শক্তিশালী কম্পিউটার। এখন দেখো তোমার ফোনে যেমন তুমি ছবি তুললে একটা তথ্যটা সংরক্ষণ হয়, একইভাবে ইন্টারনেটে যে ফেসবুকের কথা বলো বা যে কথা বলো সেখানে যে আমরা অনবরত ছবি সার্চছি, ভিডিও সার্চছি, এগুলো কোথায় যাচ্ছে, এইটাও একটা অনলাইন সার্ভারে জমা থাকছে। ঠিক আছে, এটা হলো সার্ভার, অর্থাৎ একটা শক্তিশালী কম্পিউটার যেখানে আমরা নেটে যে তথ্যগুলো দিই এগুলো জমা থাকে। যে ছবিটা যেটা দেখছো এটা হলো একটা ফেসবুকের সার্ভার, একটি সার্ভার। ঠিক আছে, তাদের অনেক সার্ভিস স্টেশন আছে, তার ভিতরে একটি অনেক বড় সার্ভার। কারণ কি, যত বেশি গ্রাহক হবে সার্ভারের সাইজটাকে তত বেশি বর্ধন করতে হবে। ঠিক আছে, আর ক্লায়েন্ট কারা, ক্লায়েন্ট বলতে আমরা যখন নেটে কোনো কিছু সার্চ দিই তখন আমরা হলো ক্লায়েন্ট, এবং যেখানে তথ্যগুলো সংরক্ষিত থাকে এটা হলো সার্ভার। ঠিক আছে, সার্ভার এবং ক্লায়েন্ট। ঠিক আছে, এই দেখো এখন হচ্ছে ক্লায়েন্টের ব্যাখ্যা, এটা কিভাবে কাজ করে।
দেখো তুমি মোবাইল ইউজ করো, পিসি ইউজ করো বা ল্যাপটপ ইউজ করো, আমরা যখন ইন্টারনেটে কিছু সার্চ করি google.com-এ, তখন কি হয়, আমরা আগে আমাদের এই তথ্যটা আমরা গুগল অর্থাৎ ইন্টারনেটের মাধ্যমে সার্চ করি। এবার ইন্টারনেট সার্ভারে যে খোঁজে, সার্ভারে এই তথ্যটা কেউ সংরক্ষণ করে রেখেছে কিনা, যখন থাকে তখন এটাকে আবার ব্যাক আমাদের কাছে পাঠায়, সার্ভার ইন্টারনেটের কাছে পাঠায়, এবং ইন্টারনেট আমাদের যে মোবাইল বা ল্যাপটপ বা পিসি আছে সেখানে সেটা প্রদর্শন করে। এভাবে মূলত এটা হয়। এবং এই যে আমরা যখন কিছু লিখে সার্চ করি এটাকে বলে রিকোয়েস্ট, ঠিক আছে, এবং সার্ভার যখন সেন্ড করে আমাদের তথ্যটাকে পাঠায় তখন ওটাকে বলা হয় রেসপন্স। আচ্ছা, এখন দেখো HTML শিখতে হলে আমাদের কিছু ট্যাগ শিখতে হবে। ট্যাগ কেন শিখতে হবে, অর্থাৎ দেখো এই যে আমি তোমাদেরকে যখন এটার প্র্যাকটিক্যাল এক্সাম্পলটা দেখিয়েছিলাম ক্রোমে, যে এটার কোডিংটা কি, তাই না? সাপোজ এটা যদি কোডিংটা আমরা দেখি, এই যে দেখো এখানে বিভিন্ন রকম ব্র্যাকেটের ভিতরে বিভিন্ন অক্ষর দেওয়া আছে, এগুলো মূলত ট্যাগ, ঠিক আছে, ট্যাগ এবং এলিমেন্ট অংশ যে আমরা ধাপে ধাপে শিখবো। এই যে এইগুলো জানার জন্যই মূলত এগুলো লেখার জন্য আমাদের কিছু ট্যাগ সম্পর্কে পরিচিত হতে হবে, যেগুলো এখানে রয়েছে। দেখো HTML ট্যাগ। HTML ট্যাগ কি, HTML এর যেই দুইটা অ্যাঙ্গেল ব্র্যাকেটের মাঝে যে কিওয়ার্ড থাকে এটাকে ট্যাগ বলা হয়। এটা হলো এক একটা নির্দেশনা, অর্থাৎ এই ট্যাগটা বলে যে এই দুই ট্যাগ এবং এর মাঝখানে যে তথ্যগুলো থাকবে এটা কি ধরনের পরিবর্তন আনতে হবে বা এটা কিভাবে প্রদর্শিত হবে, এটা বোঝানোর জন্য এই HTML ট্যাগগুলো ব্যবহার করা হয়। ট্যাগের প্রথমে যে ব্র্যাকেটটা থাকে, ঠিক আছে, এটাকে বলা হয় ওপেনিং ট্যাগ, এবং এই যে স্ল্যাশ, এটা ব্যাক স্ল্যাশ সহ যেটা থাকে এটাকে বলা হয় ক্লোজিং ট্যাগ। দেখো এখানে আমি তুমি এটা লিখেছি এবং এটা তোমাদেরকে PDF দেওয়া হবে। মানে এমটি ট্যাগ কোনটা, এবং যেই ট্যাগগুলো ওপেনিং ট্যাগ থাকে কিন্তু ক্লোজিং ট্যাগ থাকে না সেগুলোকে বলা হয় এমটি ট্যাগ, ঠিক আছে। দেখো প্রতিটা ট্যাগের ওপেনিং এবং ক্লোজিং ট্যাগ থাকে, কিন্তু যে ট্যাগগুলো থাকে না সেগুলোকে বলা হয় এমটি ট্যাগ।